আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন উত্তাপ তৈরি হয়েছে, তেমনি দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন মহলের সক্রিয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি জানিয়েছেন যে বাংলাদেশকে ঘিরে চলমান রাজনৈতিক বাস্তবতা সাধারণ কোনো নির্বাচনী প্রস্তুতি নয়, বরং এর গভীরে রয়েছে বহুমাত্রিক ষড়যন্ত্র, জটিল শক্তির নকশা এবং রাজনৈতিক ভবিষ্যৎ পুনর্গঠনের এক অদৃশ্য চাপ। তার এই বক্তব্য শুধু দলীয় রাজনীতির দৃষ্টিকোণ নয়, বরং বাংলাদেশের জিওপলিটিক্স, অভ্যন্তরীণ ক্ষমতার টানাপোড়েন, আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গন এবং দেশের রাজনৈতিক প্রাতিষ্ঠানিক দুর্বলতা মিলিয়ে একটি বৃহত্তর চিত্র তুলে ধরে। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন ও রাজনীতির নানা জটিল খেলার কিছুটা তুলে ধরেছেন ওয়াহিদ ফারুকী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার ১৪গ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামাতের আয়োজনে নির্বাচনী জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বিএনপির ফাঁদে পা দিয়েছে। একটি দল সংস্কার চাচ্ছে না এবং তারা পুরনো নিয়মে নির্বাচন করতে পায়তারা করছে। সরকারের সিদ্ধান্তে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। যদি সংস্কার না হয়, শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। সেজন্য তারা গণভোটের কথা বলেছেন। সরকার গণভোট দেবার প্রতিশ্রুতি দিলেও প্যাঁচ লাগিয়েছে। গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলে জনগণের মনোযোগের অভাবে গণভোটে অংশগ্রহণ কম হবে এবং যারা সংস্কার চাচ্ছে না তারা ব্যর্থ বলে দাবি করবে। তাহের বলেন, তিনি বিশ্বাস করেন জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে ৮০% লোক তাদের পক্ষে রায় দেবে। তাহের অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ৩ জন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন। তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছে ৩ জন উপদেষ্টা এবং তারা ভুল তথ্য দিয়ে একটি দলের স্বার্থ রক্ষার জন্য সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন থেকে দূরে সরাতে চেষ্টা করছে। তিনি জানান, প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম পাঠানো হবে এবং প্রয়োজন হলে ষড়যন্ত্রের পেছনে যারা মূল হোতা তাদের নাম প্রকাশ করা হবে। তিনি আরো বলেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হলে জাতীয় নির্বাচনের গুরুত্ব বেশি হবে এবং গণভোটের গুরুত্ব কমে যাবে। মানুষের মনোযোগের অভাবে ভোট কম পড়লে যারা সংস্কার চায় না তারা বলবে জনগণ গণভোট চায়নি। এটি সেই দলের ফাঁদ হিসেবে উল্লেখ করে তাহের বলেন, সরকার ওই দলের পায়তারার শিকার হয়ে সংস্কারকে প্রায় গুরুত্বহীন করেছে। এছাড়া সরকার সংস্কার কমিশনের সুপারিশ গ্রহণ না করে যথেষ্ট কাটছাঁট করেছে। তিনি বলেন, একটি দলের সঙ্গে আপোষ করে সুপারিশে পরিবর্তন এনেছে এবং প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন, ফলে জনগণ হতাশ হয়েছে। তবে ডাক্তার তাহের উল্লেখ করেন, সরকার প্রধান কিছু ক্ষেত্রে দৃঢ়তার পরিচয় দিয়েছেন। বিএনপি কখনো আদেশের মাধ্যমে সনদ প্রবর্তনের পক্ষে ছিল না। তারা অধ্যাদেশের মাধ্যমে সংস্কার গ্রহণের প্রস্তাব করেছিলেন, কিন্তু প্রধান উপদেষ্টা আদেশের পক্ষে দৃঢ় ছিলেন। তাহের বলেন, সরকার গণভোটে একটি প্যাকেজে হ্যাঁ বা না ভোট দেওয়ার পরিবর্তে 4 ভাগে ভাগ করেছে। এটি জনগণকে সিদ্ধান্ত নিতে জটিলতার মধ্যে ফেলবে এবং বিএনপির নোট অব ডিসেন্টকে অ্যাকোমোডেট করার জন্য করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দল প্রশাসনকে দলীয় প্রশাসনে রূপান্তরের চেষ্টা করছে। ইতিমধ্যেই প্রশাসনে কিছু পরিবর্তন হচ্ছে এবং সেখানে নির্দিষ্ট দলের অনুগত লোক নিয়োগের চেষ্টা করা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। 4টি বিষয়ের ওপর একটি প্রশ্নে গণভোট হবে। হ্যাঁ জয়ী হলে আগামী সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে এবং নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য নিয়ে
উচ্চকক্ষ গঠিত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন প্রায় 9 মাস ধরে কাজ করছে এবং জুলাই সনদে সংবিধান বিষয়ক 30টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি করেছে। কিছু প্রস্তাবে সামান্য ভিন্নমত থাকলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তা স্বাভাবিক বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী সনদ বাস্তবায়নে দুটি বিকল্প সুপারিশ সরকারকে দেওয়া হয়েছিল। সরকারের ওপর সিদ্ধান্তের ভার থাকলেও দলগুলো কোনো ঐক্যবদ্ধ নির্দেশনা দিতে পারেনি। ফলে অন্তর্বর্তী সরকার নিজেই সনদ বাস্তবায়নের পদ্ধতি ঠিক করেছে। উচ্চকক্ষ গঠন, ন্যায়পাল, সরকারি কর্ম কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ায় বিএনপির ভিন্নমত গুরুত্ব পাচ্ছে না। জামায়াতের দাবি অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে গণভোট হচ্ছে না এবং এনসিপির দাবিও পূরণ হয়নি। প্রধান উপদেষ্টা ভাষণে উল্লেখ করেন, সনদ বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি হয়েছে। মতপার্থক্য তুলনামূলকভাবে কম এবং এটি একটি ঐতিহাসিক অর্জন যা দেশের সামগ্রিক রাজনীতি ও গণতন্ত্রকে শক্তিশালী করতে সহায়ক হবে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল এবং বহুমাত্রিক। বৃহস্পতিবার বেলা 2:30টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সহ জাতীয় নির্বাচন, গণভোট এবং অন্তর্বর্তী সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড তুলে ধরেন। ভাষণের আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদিত হয় এবং পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই আদেশ জারি করেন। এর ফলে জুলাই সনদ আইনি ভিত্তি পেল, যা বাংলাদেশের সাংবিধানিক সংস্কার ও রাজনৈতিক কাঠামোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, আমাদের একটি গুরুদায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। আমি ঘোষণা করেছি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। এর মাধ্যমে তিনি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি সদিচ্ছা প্রকাশ করেছেন। তবে একই সময় প্রধান উপদেষ্টার পদক্ষেপ এবং পরিকল্পনাকে সন্দেহের চোখে দেখছে জামাত সহ সমমনা দলগুলো। তারা মনে করছে অন্তর্বর্তী সরকার বিএনপিকে সুবিধা দেওয়ার জন্যই তাদের সব দাবি মেনে নিয়েছে এবং জুলাই সনদের বাস্তবায়নকে পুরোপুরি এড়িয়ে গিয়ে ক্ষমতা দখলের পায়তারা করছে। জামায়াতের নেতারা মনে করছেন, এই প্রক্রিয়ায় বিএনপি ভারতের সঙ্গে সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সুবিধা অর্জনের চেষ্টা করছে। তারা সন্দেহ প্রকাশ করেছেন যে অন্তর্বর্তী সরকার নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে এবং ভারতীয় কূটনীতির প্রভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া অতিরিক্ত প্রভাবিত হচ্ছে। বিশেষত নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক মহলে সন্দেহ ও উদ্বেগ রয়েছে। খলিলুর রহমানের দিল্লি সফর কলম্বো সিকিউরিটি কনক্লেভের 7ম সম্মেলনের অংশগ্রহণের উদ্দেশ্যে, যেখানে ভারত মহাসাগরীয় অঞ্চলের 5টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং কিছু পর্যবেক্ষক অংশগ্রহণ করবে। এই ফোরামের মূল লক্ষ্য হল আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা, সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাস প্রতিরোধ, মানব পাচার ও আন্তর্জাতিক অপরাধ দমন, সাইবার নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা। তবে রাজনৈতিক দলগুলো মনে করছে, এই ধরনের আঞ্চলিক কূটনৈতিক কার্যক্রম দেশের নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক ভারসাম্যের ওপর প্রভাব ফেলতে পারে। ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচনের প্রেক্ষাপট ক্রমেই জটিল হয়ে উঠছে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। 4টি বিষয়ের উপর একটি প্রশ্নে ভোট গ্রহণ হবে এবং গণভোটে হ্যাঁ জয়ী হলে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে। উচ্চকক্ষ গঠন হবে পিআর পদ্ধতিতে, যেখানে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য নির্বাচিত হবেন। প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন হবে উৎসবমুখর, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু। যদিও জুলাই সনদে প্রস্তাবিত সংবিধান সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু ভিন্নমত থাকলেও জাতীয় ঐকমত্য কমিশন দীর্ঘ আলোচনার মাধ্যমে বেশিরভাগ বিষয়ে সমন্বয় করেছে।
তবে জামায়াত ও সমমনা দলগুলো মনে করছে অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে কার্যকর সমঝোতার কারণে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ হতে পারছে না। তারা উদ্বিগ্ন ক্ষমতায় থাকা দলগুলো নিজেদের স্বার্থ রক্ষার জন্য প্রশাসনকে নিরপেক্ষতার বাইরে পরিচালনা করছে এবং নির্বাচনী ক্ষেত্রকে নিজেদের সুবিধামতো নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। এছাড়া নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরের সঙ্গে এই বিষয়গুলো যুক্ত হয়ে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াচ্ছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনশীল এবং অস্থির হওয়ার কারণে আঞ্চলিক কূটনীতি, নির্বাচনের প্রস্তুতি এবং সংবিধান সংস্কারের প্রক্রিয়া একে অপরের উপর সরাসরি প্রভাব ফেলছে। সংক্ষেপে বাংলাদেশ এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছে যেখানে নির্বাচনী প্রস্তুতি, সাংবিধানিক সংস্কার, গণভোট, রাজনৈতিক দলগুলোর চ্যালেঞ্জ এবং আঞ্চলিক কূটনৈতিক চাপ একসঙ্গে কাজ করছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে হবে। রাষ্ট্রীয় কাঠামোকে নিরপেক্ষ রাখা, জনগণের আস্থা বজায় রাখা এবং আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্ককে বিবেচনা করে দায়িত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।